আজকে যে বইটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তিলোত্তমা মজুমদারের বাংলা বই কয়েদি, আর তার অনুবাদ অদ্রিজা ঘোষের দ্য প্রিজনার, যেটা অ্যান্টনি কালেকশনের অন্তর্গত। তো আমি প্রথমে তিলোত্তমাকে মানে বাংলার দর্শকের কাছে একটা বিরাট লম্বা ইন্ট্রোডাকশন আমি দিতে চাই না। তিলোত্তমাকে আমরা সবাই চিনি যারা বাংলা সাহিত্যের জগতে একটু হলেও ঘোরাফেরা করি। তিলোত্তমা এখন মানে বিগত বেশ কয়েক দশক ধরে বাংলা সাহিত্যকে এনরিচ করেছে, যে অথররা তাদের মধ্যে তিলোত্তমা অন্যতম। কারণ ও যে ঘরানায় লেখে সেই ঘরানাতে ভাষা নিয়ে প্রচুর প্রচুর কাজকর্ম হয়। তিলোত্তমা কিন্তু যে গল্প বলে যাচ্ছে সেভাবে কখনোই লেখেনি। তিলোত্তমার কাজ প্রথম থেকেই আমাদের চোখ নজর কেড়েছে, কারণ তিলোত্তমা ভাষা নিয়ে কাজ করে। তো কয়েদি আই থিঙ্ক ইজ পারহ্যাপস দ্য বেস্ট এক্সাম্পল, বিকজ এখানে যেভাবে ফর্ম ভাঙা হয়েছে সেভাবে মানে তিলোত্তমার লেখাতেও আমরা সেরকম কোনোদিন পাইনি। আর আমার পাশে যে মিষ্টি ছোট্ট মেয়েটি বসে আছে তার নাম অদ্রিজা ঘোষ। সে তিলোত্তমার বইটা অনুবাদ করেছে, এবং মানে আমি খুব ব্যক্তিগতভাবে বলবো যে এত সুন্দর অনুবাদ আমাদের আশাতীত ছিল। তো এত সুন্দর কাজ করেছে, মানে যেরকম কঠিন কাজ ও সেরকম ভালো করে করেছে। তো অদ্রিজাকে হয়তো সবাই তিলোত্তমার মতো নাও চিনতে পারেন, তো অদ্রিজার আমি একটু পরিচয় করিয়ে দিই ছোট করে। Adrija is a writer and translator, passionate about decolonization and diversity in academia and the arts. Or sophomore poetry collection, Air of Sisyphus, is about to be published in the UK with Broken Sleep Books. Or debut collection to already বেরিয়ে গেছে, The Commerce Between Tongues, June 2023 তে। আর অদ্রিজাজ যখন কাজ করে, she explores linguistic fluidity, cultural hybridity, and the complexities of the polycultural body. And her work can be found in Gutter Magazine, Wasapuri Magazine, and Modern Poetry and Translation, amongst others. And Audrija holds degrees in literature and creative writing from the University of Edinburgh, the University of East Anglia, and Lady Shri Ram College for Women at Delhi City. So very, very, very impressive. তো দুজন খুব ইন্টারেস্টেড মহিলাকে নিয়ে আমি আজকে বসেছি, আমার খুব মজা লাগছে। তো আমার মনে হয় যেহেতু এটা একটা রেয়ার অপরচুনিটি যেখানে লেখকও আছেন এবং অনুবাদকও আছেন, আমরা কোনো কথায় না গিয়ে যদি আমরা একটুখানি বইটা থেকে পাঠ করবে, তিলোত্তমা যদি একটুখানি করিস, অদ্রিজা যদি কিছুটা করিস, আমরা একটা ফিল পাবো যে আমি যখন বলছি যে খুব কঠিন একটা কাজ অদ্রিজা করেছে, কতটা কঠিন। তো ঠিক আছে, ওকে, আগে বাংলা আগে বাংলা? হ্যাঁ, আচ্ছা, মানে তারপর আমরা অর্ডার চেঞ্জ করে দিতে পারি। প্রথমত আমি অ্যান্টনিমকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার বই তারা নির্বাচন করেছেন এবং অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। পরের ধন্যবাদ অবশ্যই অদ্রিজার প্রাপ্য। এবং আমাকে যেটা খুব আনন্দ দিয়েছে সেটা হলো যে অদ্রিজা তো আমাদের পরের প্রজন্মের, এবং আমি সবসময় এইটা আমার একটা মানে আকাঙ্ক্ষা থাকে বলা ভালো, যে পরবর্তী প্রজন্ম আমার লেখাকে কিভাবে দেখছে, কিভাবে নিচ্ছে, আদৌ নিচ্ছে। তো অদ্রিজা আমার মধ্যে একটু আশা জাগিয়েছে, যেটা হয়। আর আমি খুব খুশি যে চৈতি এখানে আছে, এবং চৈতি যে কতটা উজ্জ্বল সেটা আমরা সবাই জানি। আর আমার যেটা মানে ভীষণ তৃপ্তির জায়গা সেটা হচ্ছে আমি আর চৈতি খুব পুরনো বন্ধু, খুব ছোটবেলা থেকে বন্ধু, এবং যখন আমি লেখা আদৌ শুরু করিনি তখন থেকে বন্ধু। তো এটা একটা খুব আনন্দের দিন যে আমরা একসঙ্গে। খুব কম লোকই বলতে পারে, আমি চোখের সামনে ওকে দেখলাম আমাদের পাশে। ওই রকম। তো ঠিক আছে, আমি যদিও মানে দেখে শুনে আসিনি, হ্যাঁ, যে মানে এই জায়গাটা করবো বা ওই জায়গাটা করবো, তো আমি একটা যা বেরোচ্ছে মানে যে পাতাটা বেরোলো সেটা থেকেই আমি একটু বলছি। আমি একটু মানে একটু বলে দিই যে একজন একজন শিক্ষিত চিন্তক, এইরকম একজন মানুষ, এবং তিনি দেশের প্রতি অত্যন্ত দায়বদ্ধ। এবার তার জীবন কাটছে জেলখানায়,
এই হচ্ছে মোটের ওপর বিষয়টা। তো এবার আমি তার যে চিন্তার যে আহ পদ্ধতি বা বলা যেতে পারে চিন্তার যে পথ, সেইটাকে আমি বলবার চেষ্টা করেছি। দক্ষিণপন্থার হিংস্রতায় দয়ার আবরণ নিয়ে তার কোনো আপত্তি ছিল না। গোড়া থেকে যদি দেখা যায়, এক ভূমিখণ্ডের নাম দেশ, দেশের অধিকার অর্জনের মাধ্যম অস্ত্র, রক্ত ও প্রাণ, তার নাম স্বাধীনতা। কিন্তু এখানেই বিষয় থেমে থাকে না। এরপর সেই স্বাধীনতার রক্ষণাবেক্ষণের প্রশ্ন আসে। তার জন্য দরকার অস্ত্র। রক্ত অনুসরণ করে অস্ত্রকে, রক্তের পশ্চাৎ ধাবন করে প্রাণ, রক্তের অনুসরণ করে মৃত্যু, এমনও বলা যায়। তবে স্বাধীনতার রক্ষণাবেক্ষণ কেজো কথা, নিষ্প্রাণ। নিরাপত্তা, রক্ষা বা প্রতিরক্ষা উঁচু উদ্ধত দুর্গ প্রাকার। ভিতরকার প্রাণরব ও হৃদিপদ্ম সুগন্ধ মোক্ষণ সেখানে নেই। বরং কোনো প্রেমের জন্য প্রাণ ও রক্ত শব্দগুলি অনেক বেশি লাকসই। সে নিজে অন্তত তাই মনে করে। প্রাণ দাও, প্রাণ নাও, প্রাণ সমর্পণ করো, সমর্পিত প্রাণ ধারণ করো। তাহলে কুপস্থিত সত্যের মধ্যে এই সত্যও কি নিক্ষিপ্ত যে প্রেম প্রকৃতপক্ষে দুইখানি প্রাণ জড়িয়ে দেয়, তোমার ও আমার, আমার ও তার, তার ও দেশের, আমার ও দেশের। সে তার জন্য বরাদ্দ ঘরে বসে সেই সত্যকুলের কথা ভাবে, যারা আপনা আপনি গভীর কুয়ো থেকে বেরিয়ে এসেছিল। সেই সত্যদের প্রত্যেকের নিজস্ব যুক্তি ছিল। সত্য যে যুক্তি ছাড়া কিছু নয়, সে খুব ভালো জানে। কতবার এই কথা বোঝাবার চেষ্টা করেছে। লোকে সাধারণত একটা ঘটনাকে বলে সত্য। ঘটনা তো ঘটনাই। প্রকৃত সত্য ঘটনার ব্যাখ্যা। একটি ঘটনায় তিনজন যুক্ত থাকলে সত্য তিন রূপে উপস্থাপিত হবে। দেশপ্রেম ও তদ্রূপ সত্য। কিন্তু সত্য কি, সত্য কেমন, এই ভাবনা তাকে আচ্ছন্ন করেছে, করে চলে নিরন্তর। কিন্তু একদিন সে হঠাৎ জেনে ফেলল প্রেম আরো এক ব্যাখ্যাতীত, আরো এক সত্তাহীন অস্তিত্ব। প্রেম দেখতে কেমন কে জানে, প্রেম কি কে জানে, প্রেম কোথায় থাকে? বিশ্বাস করতে ভালো লাগে থাকে হৃদয়ে, রক্তস্রোতে মিশে সে ক্রমাগত শুদ্ধ হয়, শুদ্ধতর হয়। সত্য বলো, তুমি কি জানো না প্রেম নেমে আসে নাভিতলে? জানি। আশ্রয় করে যৌনাঙ্গ? জানি। তাতে কি? প্রেম কাম মোহিত হলে তাৎক্ষণিক যৌনতায় অবস্থান করে, কিন্তু তার আবাস হৃদিপদ্ম। মানুষে মানুষে ভালোবাসা হলে ধ্রুব তারা রচিত হয়, এইটে বিশ্বাস করে সে ভারী আনন্দে আছে। তার এই বিবিধ জ্ঞান এই ঘরে মাঝে মাঝে পায়চারি করতে চায়। খুব একটা সুবিধা হয় না। ঘরখানি অনেকটা ওই সত্য ফেলার কুয়ো ধরনের। কুয়োটা ছিল অপ্রশস্ত ও অতল স্পর্শী। এই ঘর অপরিসর, কিন্তু সুউচ্চ। কত? 14 ফুট, 18, 20, 100 অভ্রংলেহ। অনেকদিন সে ঠাহর করার চেষ্টা করেছে, তারপর ভুলে গেছে। এই প্রকোষ্ঠে থাকতে শুরু করার পর সবার আগে সংখ্যা ভুলে যাওয়া তার প্রধান সাফল্য। কেননা তার জীবন থেকে গণনার প্রয়োজনীয়তা ফুরিয়েছে। সে বরং দিক বিষয়ে সচেতন। কারণ এই কারাকক্ষে একমাত্র পশ্চিমে একটি জানালা, খুব উঁচুতে, যা সঠিকভাবে জানালা না বলে বড় ঘুলঘুলি বলা চলতে পারে। এতে গরাদ দরকার ছিল না। ওই উঁচু দেওয়াল বেয়ে কে উঠবে? যদি ওঠে, লোহার গরাদ বাঁকিয়ে চুরিয়ে ভেঙে নিজের শরীর সরিষ্ঠিক করে বেরোতে হবে। আপাতভাবে অসম্ভব হলেও কেউ তাতে সক্ষম হতেও পারে। কারা নির্মাণকারীগণ এমতো ভেবেছে নিশ্চয়। ধরা যাক এই ঘরে থাকতে থাকতে একটা মানুষ ক্রমে টিকটিকি হয়ে গেল। অসম্ভব নয়। যে কোনো মানুষ যখন তখন টিকটিকি হতে পারে। তাহলে সে অনায়াসে দেওয়াল বেয়ে ওই ঘুলঘুলি পর্যন্ত চলে যেতে পারে। যদি তখন এই দেশে নেমে আসে সায়ংকাল, সে এক ঝলক রক্তালক্তক সূর্যাস্ত সৌন্দর্য দর্শন করতে পারে। আর যদি টিকটিকি না হয়ে সে তক্ষক হয়, মানুষের পক্ষে তক্ষক হওয়া বেশ মুশকিলের বলেই মনে হয় তার। একবার গভীর জঙ্গলে দেশদ্রোহী ধরতে গিয়ে সে তক্ষক দেখেছিল।
তার মনে হয় প্রাণীটা বোকা ধরনের। টিকটিকি তক্ষকের চেয়ে ছোট হলেও অনেক বেশি চতুর। তবে মানুষ মাকড়সা হতে পারে। বাচ্চারা মাকড়সা এখানটা মানে থামি, কারণ Sure. মানে কয়েদির লেখার ধরনটাই ঠিক এরকম, মানে থামা যায় না এমন ভাবে, ঠিক মানে ভাবনা যেরকম চলে সেরকম চলতে সেটাই থাকবে। তো ও তো একটা র্যান্ডম জায়গা থেকে পড়লো, তোর আমি কোনখানটা করতে পারি, মানে তোর তুই যদি কিছু ভেবে আসিস সেখান থেকে তো করতে পারিস, বা তোর যেটা সুবিধা। না I think this only. I think এটা পড়লে হয়তো compare করতে একটু সুবিধা হবে. One never opposes the facade of kindness within the right's violence. When seen from the outset, a piece of land is identified as a country, and the means to secure its rights are arms, blood, and life, collectively known as freedom. However, it doesn't stop there. The next concern arises how to sustain that freedom. That too necessitates the possession of weapons. Blood inevitably follows arms, and life closely follows suit. You can say blood is the precursor to death. Nevertheless, the preservation of freedom is, in essence, whataboutery. Security, protection, or defense of tall, towering fortresses. There seems to be no salvation for your spirit, your inner lotus soul. Instead, the terms life and blood seem paramount to matters of the heart. At least that is one's perspective. Bestow life, claim life, submit life, and grasp relinquished life. In this misplaced reality is also entangled the unvarnished truth that love genuinely binds two souls, yours with mine, mine with theirs, theirs with their countries, and my countries with myself. Seated in the room assigned to him, he contemplates the gaggle of truths that had emerged spontaneously from the deep well. Each of these truths must have had its own underlying logic. He is acutely aware that truth holds little meaning without reason. He has often attempted to clarify this with people. People usually deem an event true. An event is an event. Alleged truth is the depiction of an event. In an incident involving three individuals, the truth may be presented from three distinct perspectives. Patriotism, too, is a distinct truth of its own. However, what is the truth and what form does it take? These ruminations haunt him incessantly until one day he unexpectedly discovers love, another enigmatic entity, another barren existence. What does love resemble? Who knows what love is? Who knows? Where does love reside? It is wonderful to believe it resides within the heart. Blending with the bloodstream, it undergoes continuous purification. Speak the truth. Do you not know that love descends to the navel? I know. It seeks refuge in the genitals. I know. So what? Love resides momentarily in lust, but its true abode is in our inner lotus hearts. When humans love each other deeply and steadfastly, it transforms into the North Star. Believing in it brings one profound joy. Occasionally, his varied knowledge yearns to traverse the room, yet it yields little advantage. The room is like the truth disposing well. The well seems shallow and limited in depth. The room appears modest, yet it possesses great height. Its precise measurement, 14 feet, 18, 20, or 100, who knows? He had made diligent attempts to memorize, only to eventually forget. Since commencing his life within the cell, his primary accomplishment has been to relinquish the need for numbers. The necessity to count in his life has dissipated. Instead, he focuses on discerning directions. The cell's sole window faces west, towering high, an oculus. It has no need for bars. After all, who would dare scale such a lofty wall? Should one manage to rise, contour the iron fence, and shatter it, one must worm their body out like a reptile. Though the task may appear insurmountable, the prison builders must have envisioned it as still achievable. Suppose, while confined within this room, a person slowly transforms into a lizard. It is not entirely implausible. Any man can turn into a lizard at any time. In his reptilian form, he can effortlessly scale the walls and reach the oculus, and as dusk descends upon this land, he can see the breathtaking crimson beauty of the sunset. Or what if, instead of merely being a lizard, he becomes a gecko? He contemplates that for people to become geckos, it might be a challenging task. So, this is the
translation and transliteration of And this segment. one could see the author nodding, so question. তো আমার যেটা ইন্টারেস্টিং লাগছে, হ্যাঁ। কিরকম লাগছে তোর বাংলা বইটাকে ইংরেজিতে শুনতে? আমি যেটা গভীর কোয়েশ্চেনটা হচ্ছে, সো হোয়াট ডাজ ট্রান্সলেশন মিন টু ইউ? হ্যাঁ 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 আসলে ট্রান্সলেশন ব্যাপারটা তো আসলে ট্রান্সক্রিয়েশনও বটে, মানে একেবারে আত্মস্থ করে তারপর সেটাকে না করতে পারলে ট্রান্সলেশনটা প্রাণ পায় না। তো আমি যেটা আমার খুব ভালো লাগছিল ওর পড়ার সময়, যে বিভিন্ন জায়গার ব্যবহার, যেমন রক্তাক্ত সন্ধ্যা, কিংবা এই যে তক্ষক এবং টিকটিকিতে পরিণত হয় অত ডিফারেন্স, এই এই জিনিসগুলো, বা ভালোবাসা নিয়ে যে একটা সাংঘাতিক একটা অদ্ভুত শক্তিমান আলোচনা, এরকম একটা, তো সবটাই ওর কাজের মধ্যে, ওর ট্রান্সলেশনের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে উঠে এসছে। শব্দচয়ন এবং শব্দচয়ন খুব সুন্দর, সুন্দর। খুব সুন্দর। So, Adrija, what was the process like? Initially when I started reading it, আমার যেটা মনে হয় যে মানে কোনো কিছু বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে যেটা আমি প্রথমেই ধাক্কা খাই সেটা হচ্ছে verbs. Because most of the time English novels are written in the মানে past tense, so tense ও চলে আসে। আর আমরা যখন বাংলা পড়ি দেন এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই আমরা মানে পড়ি। তো ওই জিনিসটা আমি মানে যে কোনো নভেল ট্রান্সলেট বা ইনফ্যাক্ট কবিতা টেন্সটাতে প্রচন্ড হোঁচট খেতে হয়, কারণ দুটো কমপ্লিটলি মানে একটা টেম্পোরাল রিয়ালিটিতে এক্সিস্ট করে, একটা ইংলিশ নভেল আর একটা বাংলা নভেল। তো আমি যখন এটা প্রথমে পড়ি তখন আমি ভাবি যে ফ্ল্যাশব্যাকস আছে, একটা নন লিনিয়ার ন্যারেটিভ, we are not really sure the protagonist ultimately কোথায় গিয়ে পৌঁছাবে। So I think patience was the process to see, like, you know, where not only the protagonist and the plot and the novel is going, but also where the language eventually lands up. যেমন এখানে আমি যখন লিজার্ড ট্রান্সলেট করছি, আমার মনে হয় যে ফর এক্সাম্পল মানে বাংলাতে টিকটিকি হ্যাজ আ ভেরি it has its own layer, it has its own meaning. তো এখানে যখন আমি লিজার্ড বলবো, মানে আমি ভাবছি যে হ্যাঁ, একটা অ্যাংলোফোন রিডার কি বুঝতে পারবে যে যখন আমরা টিকটিকি বলি বাংলা, এটা একটা কটাক্ষ আছে, ওটা একটা স্ল্যান্ডার আছে, ওটা একটা লেয়ার আছে। একদম। তো আমি ওই জন্য ওই জায়গাটাকে ইভেন্চুয়ালি পরে গিয়ে হয়তো আমি একটা সাইন পোস্ট করতে পারি, কিন্তু ওই কিছু কিছু সাইন পোস্টিং যেটা আমরা কলোকিয়ালি আমরা খুবই ইউজ টু, সেগুলো অবভিয়াসলি মিসিং থাকবে। আই থিঙ্ক ইডিয়মস ট্রান্সলেট করা ওই জন্য একটু প্রচন্ড ডিফিকাল্ট। বাট অ্যান্টনি বার্গেস, হিজ দিস ইডিপাস রেক্স যে ট্রান্সলেট করেছিল, when he said that translation is not just about words, it is also about educating the world about a whole culture. So I think this novel does it really well, like through its language as well. তো আমি ওইখানে মানে ওইটা খানিকটা আমি প্রিজার্ভ করতে চেয়েছি, ইভেন দো আমি নোভাইস, ওই তো হয়তো প্র্যাকটিসের সাথে আরো বেটার হবে। বাট ওই সাইন পোস্টিং গুলো খুব ইম্পর্টেন্ট, যে কোথাও কি একটা কলোকিয়াল একটা যেটা আমাদের কাছে খুবই মানে উই হ্যাভ টেকেন ইট ফর গ্রান্টেড। ওই টিকটিকি শব্দটা আমার বারবার মাথায় আসতো যে আমি ঠিক করে এটাকে করতে পারছি তো, মানে ট্রান্সলেট করতে পারছি তো। But I think the process was, to read it from top to bottom, then sit with it, then, think about it a bit, think about the language, cross-check with the dictionary, my mother, if I'm doing it right, if the tense is right, if the verbs, if all of it is right, and then sort of like, sit down and like break it into parts and then translate. তো আমি ওরকম ভাবে করছিলাম, আমি ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে, থ্যাংক ইউ অ্যান্টনি আমাকে অতটা সময় দেওয়ার জন্য, I really sat with the novel. So that was the process, honestly. Yeah. এমনি বাংলা বই তোর পড়া হয়? হ্যাঁ, আমি তো মানে for example তিলোত্তমা মজুমদার, I've been reading her since like 9th grade. Like I remember reading Re in 11th grade, changed my life. I changed, but I was like, oh my god, ভালো লাগছে। that is because আমার মানে আমি এরকম পরিবেশেও বড় হয়েছে যেখানে একদম আমার মা আমার মাসিরা মানে ছোটবেলা থেকেই মানে বইয়ের চর্চাটা ওরকম ভাবে থাকে। সো আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি ইনএভিটেবল যে আমি এরকম মানে বাংলা সাহিত্য পড়ে বড় হয়েছে, মানে যেখানে আমি এক হাতে হয়তো আগাথা ক্রিস্টি পড়ছি, আমি ফেলুদা পড়েও বড় হয়েছি, অ্যান্ড আই থিঙ্ক ফেলুদা ইজ মাচ মোর ক্লোজার টু মি অ্যান্ড টু মাই হার্ট দ্যান মেবি আ হ্যারি পটার। তো এখনো আমি বাংলা আমি পড়ি, মানে বেশ ভালো রকমের পড়ি, বিকজ আমি এটার আগে আমি ট্রান্সলেট করছিলাম
পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুরের ইউকেতে। আই গট আ ট্রান্সলেশন রেসিডেন্সি অ্যান্ড আই ওয়াজ লাইক হ্যাঁ বাংলা নিয়ে আমি ট্রান্সলেট করবো, বাট এটা একটা বেশ অন্য রকমের বাংলা, বিকজ ইটস ব্রজবুল, ইটস নট এক্স্যাক্টলি বাংলা। সো ওটা করতে করতে আই রিয়েলাইজ দ্যাট আই হ্যাভ এন অ্যাফিনিটি ফর ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। তো হ্যাঁ মানে কন্টেম্পোরারি লিটারেচারও আমি পড়ি, আমি কবিতা পড়ি, আমি জয় গোস্বামী মানে আমার খুব ভালো লাগে, আমার মন্দাক্রান্ত সেনের কবিতা খুব ভালো লাগে, আমার মানে কন্টেম্পোরারি লেখকদের মধ্যে আমার স্মরণজিতের উপন্যাস খুব ভালো লাগে, বিকজ আই থিঙ্ক ইটস গ্রেট YFA। তো আমার খুব ভালো লাগে, আমি দিস ইজ আ ফ্যাক্টর। খুব এক্সাইটেড হয়ে গেল। হ্যাঁ আমার সুনীল গাঙ্গুলি ইজ ওয়ান অফ মাই ফেভারিট অথর্স, মাই ফেভারিট পোয়েট অফ অল টাইম জীবনানন্দ দাশ। আমি জেডি বলে ডাকি, মাই মাদার ইজ লাইক হু ইজ জেডি, আমি অফ কোর্স জীবনানন্দ দাশ। বাট আমার আমার কি খুব ভালো লাগছে শুনে সাপোর্ট। এই জেনারেশন জীবনানন্দ দাশের জন্য ডাক নাম তৈরি করেছে নিজেকে। I ভালো love লাগছে JD. শুনে। জেডি, জেডিটা দারুণ। জেডি দাও। আমরা এটা নিলাম। তাহলে আমরা টিএম এর কাছে কি ভাবনা ছিল একটু খুব ব্রিফলি যদি শেয়ার করিস, বিকজ ইট ইজ নট লাইক এ নর্মাল নভেল। আর আমি এটা আরো বলতে চাইছি বিকজ আমার মনে হয় যারা বাংলা করেন তাদেরও একটা ইন্টারেস্ট জেনারেট করা, প্লাস অনুবাদটার জন্যও একটা করা, বিকজ ইটস সো ডিফারেন্ট, আর কিছু না। হ্যাঁ মানে কি হয় যে আমি ফর্মের দিক থেকেও কন্টেন্টের দিক থেকে দুটো দিক থেকেই তো কথা ভীষণ আলাদা। হ্যাঁ নিশ্চয়ই এইভাবে এলো সে। হ্যাঁ মানে এই লেখাটার জন্য আমি অনেক অনেক বছর অপেক্ষা করেছি। মানে আমার যখন ভাবনাটা মাথায় আসে তখন থেকে শুরু করে এটাকে মানে উপন্যাসে পরিণত করতে আমার অন্তত আমি বলবো যে 14-15 বছর লেগে গেছে। তো আমি রাজপাট বলে আমার একটা উপন্যাস আছে, তো সেই উপন্যাসের জন্য আমি মুর্শিদাবাদে, মালদায়, বিভিন্ন জায়গায় এই অঞ্চলটায় আর কি, যেখান দিয়ে গঙ্গা যাচ্ছে এবং গঙ্গার ভাঙন অ্যাফেক্টেড যে জায়গাগুলো, সেইখানে ঘুরেছি অনেক। এবং সেই সময় ওই অঞ্চলটাকে ধরবার জন্য, যেহেতু মুর্শিদাবাদে একটা বিরাট সমস্যা হচ্ছে যে বর্ডার এলাকা এবং সীমান্ত এলাকা হওয়ার জন্য প্রচুর লোক মানে বেআইনি ভাবে ঢুকে পড়ে এবং তারা ধরা পড়লে তাদেরকে মানে সদল বলে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়। এটা একটা বিরাট। এছাড়া অন্যান্য মানে যেটাকে আমরা অপরাধ বলি, অপরাধের জন্য তো আছি। তো আমি আমার লেখার জন্যই বহরমপুর জেলে গিয়েছিলাম দেখতে, রাজপাটের কাজে। রাজপাটের জন্য যে দেখতে যে জেলের ভেতরটা কেমন, হ্যাঁ এবং কয়েকজনের সাথে কথা বলা, মানে যারা মানে রাজপাটে মুর্শিদাবাদের পুরো পরিপ্রেক্ষিতটাকে ধরার জন্য আমার মনে হয়েছিল যে যারা অপরাধ করেছেন তাদের সঙ্গেও আমার কথা বলা উচিত, যে কিভাবে বা কেন। তো এইটা করতে গিয়ে আমি ওখানে একটা সেল দেখতে পাই এবং সেই সেলের যিনি সেই সেলে বন্দী ছিলেন তাকে দেখতে পেয়েছিলাম খুব অল্প সময়ের জন্য। এবং আমি হয়তো কোনোদিনই তার চোখ, মানে তার দৃষ্টি এবং মানে খানিকটা আর কি কাঁধ অব্দি আমি কোনোদিনও ভুলবো না। কেননা সেই দৃষ্টিটার মধ্যে একটা অদ্ভুত পাথুরে এবং একটা 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 নিষ্ঠুরতা ছিল, যেটা এক ঝলক দেখেই মানে আমার খুব অস্বস্তি হয়েছে। এবং তখন আমি চিন্তা করতে শুরু করেছিলাম যে এই যে লোকটা, একে তো সারাক্ষণ একজন কেউ পাহারা দিচ্ছে, একজন সারাক্ষণ না হলেও হয়তো তার 12 ঘন্টা ডিউটি বা 8 ঘন্টা ডিউটি, তিনজন তিনজন বা একজন, ব্যাপারটা একই, একটা কাজ করছে। মানে একজন যে পুরো অপরাধের জন্য বন্দী, আর একজন নিরপরাধ কিন্তু সেও বন্দী। এবার এই জিনিসটাকে আমার মনে হয়েছিল যে যে আসলে এটা তো সর্বত্রই, মানে আমি যদি জেলখানাটাকে ভাবি তাহলে জেলে যারা কর্মী তাদেরও তো একটা বিরাট সময়ের জন্য সেই বন্দিত্বই,
আবার আমি যদি জেলের বাইরে ভাবি, তাহলে আমাদের প্রত্যেকের জীবনে দেখা যাবে যে আমরা নানান রকম ভাবে একটা বন্দিত্বের মধ্যে বাস করি। সেটা কি হয়তো আমরা সবসময় বুঝে উঠতে পারি না, যে হ্যাঁ আমি আমি কোথায় বন্দি, কেন বন্দি। বুঝি যখন, হয়তো আবার বুঝতেও পারি যে হ্যাঁ আমি এই জায়গাটায় একেবারে আটকা পড়ে গেছি। সেটা কোনো আবেগের জায়গা হতে পারে, সেটা কোনো বাধ্যতার জায়গা হতে পারে, যাই হোক সেটা থেকে বেরোনোও হয়তো আমাদের পক্ষে অনেক সব সময় সম্ভব হয় না। এবং সেটাই হচ্ছে মানুষের জীবনের সবচাইতে করুণ পরিণতি, যে সে তার বন্দিত্ব অনুভব করছে এবং সেখান থেকে সে বেরোতে পারছে না, যে কোনো কারণেই হোক না কেন। এই চিন্তাটা থেকে আমার এই লেখা, এবং তার সঙ্গে আমার যেটা সবসময় আমার মধ্যে এই প্রশ্নটা জাগে, যে আহ এই যে আমাদের মাওবাদী যে রাজনীতি, বা তার আগে আমরা নকশালদের দেখেছিলাম রাজনীতি, অর্থাৎ দেশের প্রতি ভালোবাসা বশত দেশকে পাল্টাতে চেয়ে, দেশকে শুদ্ধতর করতে চেয়ে তারা আহ সবকিছু ছেড়ে এসেছেন, জীবন, তাদের পরিবার, ইত্যাদি ইত্যাদি। আমি আমি জানি না তাদের পথ ঠিক কিনা, আমি তো এটাও জানি না যে যেভাবে রাষ্ট্র চলছে সেটাও ঠিক কিনা। কেননা কোনো নীতি, কোনো পথই শেষ পর্যন্ত সব মানুষের জন্য সমানভাবে মঙ্গলজনক হচ্ছে না এখনো পর্যন্ত। কিন্তু এই যে নিজেকে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া দেশের এবং দশের জন্য, যেটা আমরা স্বাধীনতার আগে যে বিপ্লবীরা যেটা করেছিলেন, এবং এখনো যারা যে বিদ্রোহীরা এটা করছেন, তাদের প্রতি আমার একটা সমবেদনা সবসময় রয়েছে। এবং আমার মনে হয়েছে যে উম এই যে এই যে দেশ ভক্তি বা দেশের প্রতি আহ দায়িত্ববোধ, এই জায়গাটায় একটা একটা বিরাট প্রশ্ন, যে আমি যদি আহ দেশের হয়ে মানুষকে হত্যা করি, এটা এটা আমার একার কথা নয়, এটা অনেকেই, এটা বিরাট বিতর্ক। বিরাট বিতর্ক এটা, যে আমি যখন দেশের হয়ে হত্যা বা কোন করছি আদর্শর জন্য তখন, হ্যাঁ, বা হুম। করছি তখন সেটা প্রশংসনীয়, মানবিক। কিন্তু আরেকজন, সেও দেশের জন্যই হত্যা করছে, কিন্তু সেটা অপরাধ। তাহলে দেশপ্রেমের ডেফিনিশনটা এক্স্যাক্টলি ঠিক কি? তো এই সমস্ত চিন্তাটাই আমার মনে হয়েছে যে এগুলোও বোধহয় একটা বিরাট জেলখানার মধ্যে বন্দি অবস্থাতেই আমরা রয়েছি, কেননা এই ভাবনাগুলো থেকে আমরা এখনো পর্যন্ত কোনো সদুত্তর খুঁজে পাইনি। যেটা আমার পড়তে পড়তে ভীষণ মনে হচ্ছে যে একটা মানে গন্ডি, সেখান থেকে আরেকটু হ্যাঁ, বৃহত্তর, হ্যাঁ, আরেকটু হ্যাঁ, বৃহত্তর, কোথাও থেকে নিস্তার নেই। না। অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় আমাদের। আর তো তুই যেটা বলছিলিস যে ফর্ম, ব্যাপারটা হচ্ছে যে এই এই যে আমি যেভাবে বলছি, মানে আমি আমি এভাবেই ভেবেছি জিনিসটা। হ্যাঁ, ফলে এটা একটা ওই বলাটা কিন্তু ভীষণ, আমি কিন্তু ভেবে নিইনি আগে থেকে যে আমার এইরকম ফর্ম হবে হবে। একটু আগে ওর সঙ্গে আমার কথা হচ্ছিল যে আমি যখন এটা লেখা শুরু করেছিলাম তখন আমার ইচ্ছা ছিল যে আমি মানে একদম দুটো তিনটে চরিত্র নিয়ে আমি লেখা তৈরি করি। তো কিন্তু আমি সেটা লিখতে লিখতে দেখলাম যে না, সেটা আমি আমি করতে পারলাম না, মানে আরো অনেক চরিত্র এসে গেল। কিন্তু এই ধরনটা এটা খুব স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে। অনেক কথা বলে ফেললাম। থ্যাংক ইউ ফর লিসনিং। দিলে তোর কোনো জায়গায় খুব কঠিন লেগেছে বা খুব ভালো লেগেছে, এরকম কোনো জায়গা আছে? তুই সেটা বল, আর যদি একটুখানি পড়িস একটা, যেখানে ইউ কেপ গোয়িং ব্যাক, একটা কোনো যদি পোর্শন থাকে। I think কিছু the ending was for me, it just like it dragged me back like a lot because মানে আমি বলছি, আমি যখন প্রথম পড়তে আরম্ভ করি, and this is something that I told the author as well, যে আমি যখন পড়ি তখন I was so confused about the gender. I was like, আচ্ছা, is this a woman, is this a man, is this a queer কিচ্ছু person? বোঝা যায় না। কিছুই বোঝা যাবে না, and you will not even know কে কোথায় placed, and then you know আমি তারপর I was like যে ঠিক আছে আরেকটু পড়লাম, and then you keep hearing Che, and I'm like আচ্ছা এটা কি, মানে is he the one, is he the protagonist, কোথায় আছে এটা? তো বাট হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে যে Che as a recurring motive, as a symbol, যেটা মানে এত সাস্টেইনড ওটা, এবং শেষে গিয়ে যে মানে ওইটাও আর কি, Che becomes truth, and then that truth also has like so many auxiliary branches, that he becomes like forgiveness, he becomes love, he becomes patriotism. তো আমার মনে হয় এন্ডিংটা খুব সুন্দর। আমি ওই প্যারাগ্রাফটা আমি বারবার পড়েছি, আমার একটা খুব, মেবি অলসো বিকজ আই এম ইয়াং, ওই জায়গাটা আমার খুব রোমাঞ্চকর লেগেছে, যে একটা বেশ
একটু রোমান্টিক রেভলিউশনারি, হ্যাঁ যে হ্যাঁ ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, হয়তো ওই একটা সেন্টিমেন্ট থেকে আমার হয়তো আমার শেষটা খুব ভালো লেগেছে। আম, বারবার পড়তে গিয়ে মানে আমার যেটা ডিফিকাল্ট লেগেছে সেটা হচ্ছে যে অনেক ভায়োলেন্ট সেক্সুয়াল ট্রমার কথা আছে। দ্যাট বিকেম আ বিট ট্রমাটিক ফর মি যখন আমি ওটা পড়ছি, যখন ওটাকে আমাকে ট্রান্সলেট করতে হচ্ছে, যখন ওটাকে আমাকে নিজেকে লিখতে হচ্ছে টু ইনহ্যাবিট দ্যাট স্পেস অ্যান্ড টু ইনহ্যাবিট that violence committed by these many characters in this book, মানে ল্যাঙ্গুয়েজের থেকেও তখন ওই সিচুয়েশন গুলোতে ঢুকে সেটার এসেন্সটা বজায় রেখে সেটা আমাকে যখন নিজেকে লিখতে হচ্ছে, then I was very unsettled. I think there was a night um when the man murders his son and the daughter-in-law, Yeah, yeah. ওইটা পড়ার পরে মানে যখন বাচ্চাটাকেও ওরকম ভাবে মেরে দিচ্ছে, ইটস এন অনার কিলিং সেকশন অফ দ্য বুক, ওইটার পরে আই থিঙ্ক ওই রাতে আমি মোটামুটি I was like আমি জেগেই থাকি, I was so মানে I was very traumatized, it was very hectic for me, and I think ওটার পরে আমি মানে এক সপ্তাহ মানে আমি ধরেই নি বইটাকে, because I had to leave that space to get back into it and then just treat it like fiction. But I think as a girl, as a woman who was living in Delhi at that point, I think a sexual violence is very palpable in the NCR. So you're occupying a space, a street, you're traveling at night and you're very aware of that. So I think এই লেখাটা translate করতে করতে considering my sort of like geographical location being Delhi, I think that made it a bit like uh, কি বলবো, like it triggered me at certain points. Language wise মানে হ্যাঁ আমি যখন when I entered the text I was like ও আমি তো মানে এটা তো মানে I don't think I can, but then I was like যে না আমি ধৈর্য ধরে ধীরে ধীরে পড়েছিলাম and I learned so much, মানে Yeah. as much as it is for me was a difficult text, মানে আমি এত কিছু শিখেছি, মানে এরকম ভাবেও যে বাংলা কেউ মানে it's a stream of conscious মানে narrative for me in fact. তো আই ওয়াজ লাইক যে এরকম ভাবে স্ট্রিম অফ কনসিয়াসনেস ডেফিনেটলি, কিন্তু তার মধ্যেও মানে তার মধ্যে দ্য কন্ট্রোল অফ দ্য ন্যারেটিভ, দ্য গ্রিপ অন দ্য ল্যাঙ্গুয়েজ, আমার যেটা ওয়ার্ড করি দ্য ডিট্যাচমেন্ট। দ্য ডিটাচমেন্ট, হ্যাঁ ওই ডিটাচমেন্টটাকে আমিও খানিকটা প্রিজার্ভ করতে চেয়েছি, বিকজ আলটিমেটলি আমার মনে হয় যে প্রোটাগনিস্ট তারও কোথাও একটা ডিসোসিয়েশন আছে, যে গার্ড আছে তাকে ডিট্যাচ থাকতে হবে। সো আই থিঙ্ক ওই জিনিসটা ইটস আ কার্সারাল কালচার, কার্সারাল মানে ইন দ্য পেনপটিকন আমার যেটা মনে হয়, বিকজ অলসো আমি স্টুডেন্ট অফ লিটারেচার, সো ফর মি আমাদেরকে যখন ক্রাইম এন্ড পানিশমেন্ট পড়তে হয়েছিল উই হ্যাড টু রিড আ বিট অফ ফুকো। সো আমি যখন প্রথমে এটা পড়ছিলাম দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট, যে হি টক্স অ্যাবাউট দ্য স্টেট, দ্য নেশন স্টেট বিং লাইক দ্য লার্জেস্ট সার্ভেলেন্স অ্যান্ড মানে এখন অনেক কান্ট্রি আছে মানে এই আমাদের ওয়ার্ল্ডে which is a surveillance state, not naming any, but it's a reality, it's how citizens are living every day, তাদের ডেটা চলে যাচ্ছে, মানে all of that is happening in real time. So again this felt very real to me. So I think that the I was যেটা আমার শক্ত লেগেছিল ওটা প্রথমে initially it was the language, but then I was very patient with the book and I was like যে না আমি শিখবো, আমাকে শিখতেই হবে, so I took it as a challenge. And then when I was eased into it, when I was eased into the writing structure, the form, the flashbacks and all of that, then what became difficult for me was to like reconcile my immediate reality with what was depicted in the book, because that was also very real. I will see the part. ইটস ইন্টারেস্টিং না, কার কোথায় গিয়ে লাগে মানে বুঝে। এটা হচ্ছে যে so this is a conversation that is happening between the Southern Sentinel, আমি যাকে বলি, so he is the guard guarding the prisoner, and they're discussing about the guard's daughter, and they're discussing science and progress and religion and যে মানে প্রগতি কিভাবে এগোয় and all of that, আর সেটা করতে করতে they arrive at this point where it goes like, sometimes do you know what I feel? I never wanted to be a prisoner. I had ideals and goals. I was a patriot. I dedicated myself to the well-being of my people. My pledge was to wipe out the entire state infrastructure and the decay,
wrongdoings, and corruption within it, even unconditionally following all orders to actualize it. Of course, you are a true patriot. When you take the vow of obedience, you must set aside your own judgments and inquiries. Loyalty means putting trust in the goodwill of another person or organization. Your goals align with your manager's goals. It's not about being bought, but when you have given yourself up for the greater good, the responsibility to guide and empower you rests with that central authority from whom you take direction. Never in my life, being so self sacrificing, did I feel constrained. Oh, those were the dog years. Tell me, go on, tell me about that life. I pursued numerous noble objectives. I killed corrupt political figures who used to burn down paddy fields and jeopardize the welfare of our people. I murdered the lot of them. Crooks, cronies, pseudo nationalists, and I was superbly keen on identifying citizens who were looking to cause trouble and threaten our national security. It was my sacred duty to kill them, to ensure justice and for the safety of my country. Of course. But alas, a single murder, just one, has cast a shadow over the entirety of my righteous deeds. I was not thought a criminal for the murders I committed on behalf of the nation. I faced no imprisonment, but it was the murder, this crime of passion, deeply personal to me, that drove me to this prison. You see, when you've fully devoted yourself, there is nothing personal left in your life. If you're committed to a cause, taking on increasing responsibility and power, it becomes noble and praiseworthy to go to any limit. Yet, if you carry out the same actions for personal reasons, you're swiftly branded a criminal. Yup, it all comes down to that. That man, my lover's father, would generously donate, and all those who would receive those funds unofficially were all dependent on him. However, if any one party member were to personally benefit from that donation, they would instantly be labeled a corrupt villain. In a moment, all their former glory would be wiped away, and no one would stand by their side. Such is the rule. Let that be. Tell me more about you. I harbor no regrets, no grievances. Within the chambers of my chest, those cherished ideals rest in silence, just like the blankets that are kept locked away in my mother's tin chest. A few of my winter clothes are also tucked in there, along with a couple of my garments from childhood, the ones my mother occasionally sniffed before airing them out in the sun. And she would say, "Behold the fragrance of your childhood, milky, rotten sweet." Yes, of milk. Sickly sweet. But I never perceived that. Naphthalene and a perennial damp scent. That's all I could smell. Scent of the past? Now, the scent that walks in when a good person is cremated in that Western crematorium, I find has a striking resemblance to the fragrance of my unexercised principles and ideals. However, like my mother, I refrain from unlocking my chest and relishing that scent once every year. What do you want? I only think about her, about love, how much I loved her, and how fiercely she reciprocated my devotion. No one else has ever loved like we have. Then is it not that you actually love your love? When you catch a glimpse of your love reflected in a concealed mirror, you become entranced, unblinking and frozen in time. Gradually you turn translucent, invisible to the eyes of others. Yet you are there, you and your love. Have you read your daughter's moral science textbooks? You're correct. But does that mean people aren't getting wiped out? A lot of true blue idealists. You have taken lives based on a set of beliefs you hold sacred. But guess what? Even your victims had ideologies. They were just carrying a different set of ideas. And poof, now they're gone. I've moved on. I don't dwell on that anymore. It wasn't my sacred duty to set up their idols and shower them with praise. We ended them because we aimed to erase their ideals. It's like putting down animals with untreatable or contagious diseases. You don't often open up about the killings you committed. Your words today hit me like the day my daughter's exam results were announced. It's all a bit ridiculous. Indeed, the girl had said. Why aren't all criminals eradicated? That's the only way we can eliminate crime from the world and keep it pure. Simple words from a simple girl, sure to bring a smile to your face.
The prisoner uttered no more words, consumed by the thoughts of the woman with whom he used to share all his thoughts. Their conversation wandered everywhere, heavy, deep, meaningless, ironic, or full of passion. Who knows? But in the end, love was the answer to all of it. At the end of each day, those moments were pure joy to him. If she were here today, the squalor of his tattered garments, curled yellow nails, the sticky tangle of lice nesting in his hair, and even the little insects eking out a survival in the nooks of his body wouldn't bother her. He would not even be itchy. After a long day's grind and a refreshing bath, he'd make his way to that house and settle in with a cup of tea. Many a time he'd doze off, laying his head on his beloved's lap in the solitude of their private moments. She'd run her fingers through his hair, marveling at its thickness and softness, whether snuggling into her pillowy lap or getting aroused, liquid with lust, she was a sanctuary. Her cunt was a honeycomb, and he had spent days and nights devoted to it. Yes, indeed, the lover must still anticipate the return of the captive. He started falling asleep, and the vault remained silent. The air carried the stench of decomposing vermin and decaying rats, happily playing around his soiled body, content to feed on the leftovers. Cockroaches sat on his dry, chapped lips, their antennae trembling as they combed through history, eagerly awaiting the chance to discover a couple of historical important kisses to unveil. Recently, behind his oil stained pillow and authentic books, an ancient rat snake curled up to sleep near the eastern wall. Only if a rat or mole willingly sacrificed itself, it feasted, otherwise abstaining from eating. However, whenever the old one needed to step out, its cold, clammy form glided over the dormant frame of the prisoner, only to return. The prisoner was aware, sometimes foregoing notice, keeping their unspoken agreement. Yet there existed one exception, the relentless carnivorous maggots that he refused to accept, those he could not tolerate. On the northern wall, countless faces of his lover materialized in the mossy patches, as though the wall itself was adorned with myriad photographs of his beloved. As if someone meticulously rearranged these images daily, and the prisoner, with unwavering focus, observed the ritual. However, okay. We could just go on and on. আমি তিলোত্তমার তোর পরে দিয়ে শেষ করবো, কিন্তু তার আগে যেটা আমি কথা বলতে চাইছিলাম খুব অল্প করে, সেটা হচ্ছে অ্যান্টনিম তো মোস্টলি ট্রান্সলেশন নিয়ে কাজ করে। অফকোর্স ট্রান্সলেশন ভার্নাকুলার থেকে একটা লার্জার রিডারশিপের কাছে পৌঁছয়, কিন্তু তোর অ্যাজ দ্য প্রাইমারি অথর তোর কি মনে হয় হোয়াট ইজ লস্ট ইন ট্রান্সলেশন এন্ড হোয়াট ইজ গেইনড ইন ট্রান্সলেশন? তোর তোর নিজের কাজগুলো কিছু ট্রান্সলেটেড হয়েছে, and I know you're not very happy about them, but কি মানে তুই যখন কারোকে বলিস যে হ্যাঁ ট্রান্সলেট করো, মানে কি ভেবে, কি তখন তোর মনে হয়? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার উপন্যাস যে কটা অনুবাদ ইংলিশে অনুবাদ হয়েছে, সেগুলো যখন হয়, মানে যারা অনুবাদ করবেন তাদের কাজ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, তো আমি তারা করতে চেয়েছেন, আমি রাজি হয়েছি, কারণ আমি চাইছিলাম যে হ্যাঁ অনুবাদ হোক। কিন্তু তার অনুবাদ হওয়ার পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে সেগুলো অনুবাদ না হলেই বরং ভালো ছিল। কারণ হ্যাঁ হ্যাঁ, যে আমি যখন এটা কাউকে পড়তে দেব, যিনি বাংলা জানেন না, তিনি তিনি জানি না তিনি কি ভাববেন আর কি। তো ট্রান্সলেশনে যেটা সবচাইতে বেশি জরুরি সেটা হচ্ছে যে যেটা মানে মূল লেখাটার যে আত্মা যদি আমি বলি, সেটাকে ধরা, স্পিরিটটাকে ধরা, এটা তো বটেই। তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে যে একটা মানে সমৃদ্ধ ভাষা ভীষণ জরুরি। মানে আমি শুধু জাস্ট মানে আমাকে যদি এখন ইংরেজিতে ট্রান্সলেট করতে দেওয়া হয়, আমি যে ট্রান্সলেশনটা করব সেটা কখনোই একটা সাহিত্য হয়ে দাঁড়াবে, কারণ আমার সেই যোগ্যতা নেই। আমি সেভাবে ইংলিশ, হ্যাঁ, আমি যখন বাংলা থেকে ইংলিশ করছি তখন আমাকে সেই ট্রান্সলেশনটাকে এমন জায়গাতে নিয়ে যেতে হবে যেটা আলটিমেটলি একটা ইংলিশ লিটারেচার হিসেবে দাঁড়াবে, নট অনলি ট্রান্সলেশন। যিনি পড়ছেন তিনি যেন একটা সাহিত্য পড়ার রস উপভোগ করেন, এটা খুব জরুরি, যেটা আমার আগের উপন্যাসগুলোতে ছিল না, হয়নি। তবে আমার মানে আমার অনুবাদের মধ্যে প্রথম আমি ভীষণ স্যাটিসফাইড হয়েছিলাম তোর করা অনুবাদে।
আহ, একটা ছোট গল্প তুই অনুবাদ করলি, মানে ওটা ছিল আমার কাছে একটা আকাঙ্ক্ষিত ট্রান্সলেশন, এবং আমি সবসময় চেয়েছি যে তুই আমার লেখা ট্রান্সলেট কর, কারণ আমার মনে হয়েছে যে তোর ট্রান্সলেশনের মধ্যে ওই জিনিসটা ভীষণ ভাবে আসছে, যেটা আমার ওরটা যেটা পড়ে ওরটাতেও হয়েছে। এসছে এক্স্যাক্ট। করেছে হ্যাঁ, ওর ওর ম্যাচিউরিটি আমাকে খুবই হ্যাঁ করেছে, ছোট্ট খুবই বয়সের তুলনায় মানে ওর গভীরতা, লেখা ম্যাচিউরিটি সবকিছুই খুব অনেকটা বেশি, এবং ও আরো ভালো ভালো কাজ করবে নিশ্চয়ই। ভালোবেসে করবে। হ্যাঁ, আমরা তাহলে মানে তোর এক পোর্শন একটা পড়া থেকে করি। আমার না তোর তোমার ভীষণ ভালো, যেখানে তাই। মেয়েটির উপর ভায়োলেন্স হচ্ছে, হুম, করতে 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 কত জায়গায় চলে যাচ্ছে, হ্যাঁ, ওইখানটা একটু পর একদম সেটা মানে কোথায় ছিল? হয় না তার। বাট ঠিক আছে, মানে তোর যদি কিছু করে তুই কোন জায়গাটা বলছিস, আমি সেটা খুঁজেই পাচ্ছি না। আমি মানে ওর স্বামীর নিষ্ঠুরতা প্রথম দিকে একটি মেয়ের উপরে, বট গাছ। একটা বাচ্চার হ্যাঁ, হ্যাঁ বট গাছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা ওখানে again that what works is the detachment. হ্যাঁ, the হ্যাঁ, detachment, হ্যাঁ। একটা কেউ Matter just of দেখে fact, বলছে, right. কিন্তু সেটা hits you so hard. সত্য, সকলই সত্য, যাহা আমরা বিশ্বাস করিতে চাই তাহাই সত্য। মিথ্যাও কি আমরা বিশ্বাস করিতে চাই না? মিথ্যা আমরা বিশ্বাস করাতে চাই। তাহলে কি আমার মিথ্যা তোমার সত্য? একটা বটবৃক্ষ বেশ বেড়ে উঠেছিল, চমৎকার সবুজ ডালপালা, কত পাখি আসে বসে গান গায়, কত পথিক ফিরিওয়ালা ফুচকাওয়ালা রিক্সাওয়ালা তার নিচে বিশ্রাম নেয়। সেই বটের ঠিক পিছনে একটা উঁচু বাড়ি, এক নারী সেখানে বন্দিনী। বাইরে বেরোবার অধিকার নেই, কারণ স্বামীর সন্দেহবাতিক। সে স্বামী রাখে না স্বাধীনতা? স্বামী খেতে পড়তে দেয়, আদর করে, বিবাহবার্ষিকী বা জন্মদিনে উপহার বরাদ্দ, মাঝে মাঝে নামকরা রেস্তোরাঁ থেকে খাবার। শুধু কোনো পুরুষের চোখে চোখ রাখলেই স্বামী হারামির মতো আচরণ করে। নারী একবার কাগজওয়ালার বিল মেটাতে গিয়ে অসাবধানে লোকটার চোখে চোখ রেখেছিল, কারণ বিলের পরিমাণ বিষয়ে তার মনে প্রশ্ন জাগে। সেই সঙ্গে হিসেব বুঝে নেবার কালে বুঝিবা কাগজওয়ালার সঙ্গে তার একটু হাত ছোঁয়াছুঁয়ি ঘটে। স্বামী সেই স্পর্শ কামমোহিত বলে বিশ্বাস করল, তার কাছে সেই সত্য হলো। ফলে অপর এক সত্য, দামি চামড়ার জুতো দিয়ে পিটিয়ে নারীর চামড়া ফাটিয়ে রক্তাক্ত করে দিল স্বামী। তাহলে কি স্বামী যাকে আদর করে তা মিথ্যা ভালোবাসা, ছদ্ম, ছদ্মের প্রতিকায়িত স্বরূপ সত্য? আর ভালোবাসা ছদ্ম ছিল না, কারণ প্রণীত হতে হতে নারী ভাবছিল এই সন্দেহ আসলে প্রেমের উন্মাদনা, প্রণয়ের অধিকার। তারপর যখন স্বামী নিজেই তার ক্ষতয়ে প্রলেপ, তখন ভালোবাসা সত্যি 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 তিন সত্যি। আসল কথায় আসা যাক। সব কথাই আসল কথা। তুমি কোন কথা আসল বলো? বটগাছ। না, আসল ছিল সত্য ও মিথ্যা। না, প্রকৃতি বিষয়ে নারী স্বামী রাখে না স্বাধীনতা রাখে। ওহ, নারী সত্য, বটগাছ সত্য, স্বামীর প্রেম সত্য, শুধু স্বাধীনতা বলে জগতে কিছু নেই, এই ভাবনাও সত্য হলো। এই পৃথিবী আসলে এক বিপুল জেলখানা, বিশ্বাস করলো সেই নারী। কিন্তু জেলখানা থেকে, খাঁচা থেকে, বন্ধন থেকে বেরুতে চাওয়া যে অপর এক সত্য। তাই সেই নারী জানালার কাছে দাঁড়ায়, দেখে বটগাছ বাড়ছে, বেড়েই চলেছে। সে ভাবে আর কয়েক বছর, তারপরে এই গাছ জানালার কাছে এসে যাবে, তখন গাছ স্পর্শ করবে সে। আর কাউকে ছুতে ভীষণ ইচ্ছে করে, আর কাউকে একেবারে কাছ থেকে দেখতেও খুব ইচ্ছে করে। তারপর সে বটগাছের প্রতি তার কামনা নিবেদন করে, বলে এসো, আর একটু কাছে এসো, আমার কাছে এসো, বিস্তার করো তোমার সবল শাখা, স্বাধীন পাখিরা এসে বসুক আমার জানালার কাছে তোমার ডালে।
বটগাছ কি বলতো তাকে? বলতো, আসছি, আমি আসছি, দুদণ্ড দাঁড়াও। একদিন সকাল সকাল হলো কি, কি হলো, কি হলো, স্বামী কিছু করলো? বিদ্যুৎ দপ্তরের লোক এসে গাছের মগডাল থেকে শুরু করে ওপরের যত শাখা দিল কেটে। ও, সেই নারী বৃক্ষচ্ছেদনের শব্দ পেয়ে জানলার কাছে এসে ওই ছিন্ন শাখা দেখে আর্তনাদ করে বলল, এ কি, এ কি, এই এই শুনছো, শুনতে পাচ্ছ? তোমরা গাছ কাটছো কেন? বিদ্যুতের তারে গাছ লাগছে বৌদি, না কাটলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। তারপর স্বামী এলো, বললো, ওরা ঠিক কাজই করেছে, তুমি ফোকর দালালি করছো কেন? এক রিক্সা চালক, বৃদ্ধ, জীবনের অনেকখানি দেখে নেওয়ার পর সে মদ্যপান করত হরদম, এবং তখন সে হয়ে উঠত নির্ভীক, বলল, মাথার ওপর ছাতা হলো বটবৃক্ষ, এখানে বসতুম, গরমে ছায়া পেতুম, সইল না। এক পরিবেশ প্রেমী ছিল পাড়ায়, সে এসে বলল, বিদ্যুতের তার অন্যভাবেও আলাদা করে দেওয়া যায়, তার জন্য এভাবে গাছ কাটার কি দরকার? পুকুর বুজিয়ে ফেলা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, প্লাস্টিকে অকেজো হয়ে যাচ্ছে নিকাশি ব্যবস্থা, এক চক্রান্তের বেষ্টনী সমাজকে খেয়ে ফেলছে। এর থেকে মুক্তির উপায় কি? সেই নারীর কি হলো কে জানে, কিন্তু একটা বট গাছের শাখা কর্তন কতগুলো সত্য ব্যাখ্যা করলো। ওই নারীর কাছে বটগাছ মুক্তির আকর্ষণ ছিল, শাখার ছেদন তার পক্ষে মর্মঘাতী। বিদ্যুৎ দপ্তরের লোকের কাছে ওই কর্ম নীতিবিদ্ধ, দায়িত্বিক। রিক্সা চালকের কাছে ওই কর্ম অন্যায়, অবিচার। বুঝিবা সর্বহারার উপর ধনিক শ্রেণীর হৃদয়হীন শোষণের মতো, যা কমিউনিস্ট সত্য। আবার ধনতান্ত্রিক সত্য এই যে রিক্সাওয়ালা হুকিং করে বিদ্যুৎ চুরি করছে, অন্যের প্রাণ বিপন্ন হতে পারে জেনেও নিজের ছায়া পাবার স্বার্থ তাকে তাড়িত করে। সে দিনে পরিশ্রম করার পরিবর্তে সুরাপান করে ঘুমোতে যায়। এরা সামাজিক সম্পদ বিকাশের অন্তরায়। মানে এটা আমি তোকে আরো পড়তে বললাম, বিকজ এই ন্যারেটিভটা এরকম যায়, মানে ডাইগ্রেস করতে থাকে, কিন্তু প্রত্যেকটা যেন ফিরে আসে ওই সেন্ট্রাল থিম অফ হ্যাঁ, বন্দিত্ব, বন্দিত্ব। মুক্তি, স্বাধীনতা, কর্তৃত্ব। হুম। মানে যার জন্য ন্যারেটিভটা এত রিচ কয়েকদিন। যেটা আমার আরো ভালো লেগেছিল আমি যখন পড়ছিলাম, যে খুব ওরকম হয়তো ইট টক্স, ইটস ভেরি ডাইডাক্টিক, এরকম ভাবে বলছে যে না, এটা পেট্রিয়টিজম, জিঙ্গোইজম এর ব্যাপারে এই যে ডিবেটস গুলো, কিন্তু ওটার মাঝে মাঝে there is a very tender একটা করে একটা ইনসাইট আছে, যে একটা বাবা আর মেয়ের সম্পর্ক, একটা প্রেমিকের একটা ইনসাইট। হ্যাঁ, মানে হয়তো ওই যে মানে তারা পেট্রিয়টিজমের ব্যাপারে কথা বলছে, তারা ইনকারসারেশনের ব্যাপারে কথা বলছে, দে আর হিউম্যান। হিউম্যান, বিকজ সে তার মায়ের কথা বলছে, এবং তার মানে ছেলেবেলার ওই একদম দুধ দুধ ব্ল্যাঙ্কেটের কথা বলছে। আমার ওই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিল, বিকজ দেন মানে ইউর লাইক centrifuged and in and out of the narrative, যে এই মানে you don't know what to expect. আমার ওইটা খুব ভালো লেগেছিল। আমি এটা শুনে আরো ভীষণ সত্যি আরো তোমার প্রতি আমার মানে ভালোবাসা বাড়লো, যে তুমি এটা কি সুন্দর করেছো। হ্যাঁ, খেয়াল করেছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা। তো আমি যেটা আমার সবসময় মনে হয়, যে যখন মানুষ কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে, সামাজিক কোনো বিষয়কে, যে সেটা রাজনীতি হতে পারে, ধর্ম হতে পারে, যাই হোক, সেটাকে যখন সেটাকে মানে তত্ত্বায়িত করে সেটা নিয়ে, তখন ভীষণ রকম ভাবে এই জায়গাটা ভুলে যায় যে মানুষ শেষ পর্যন্ত একটা মানুষ, তার একটা হৃদয় আছে, চেতনা আছে, তার আবেগ আছে, তার প্রেম আছে। যদি আমাদের তত্ত্বগুলো এই জায়গাটাকে মাথায় রেখে তৈরি করা যেত, আমি জানি না সম্ভব কিনা, কিন্তু যদি সম্ভব হতো, আমার মনে হয় যে মানব সভ্যতা হয়তো আরো অনেক বেশি আহ নিষ্ঠুরতা থেকে মুক্ত হতে পারতো। কি ভালো একটা মেসেজ দিলি। হ্যাঁ, সো আই থিঙ্ক উইল এন্ড হিয়ার। আমরা কি একটা ওই কাস্টমারি দুজন দাঁড়িয়ে একটা সুন্দর করে ছবি তুলবে সেটা করবো, পরস্পরের বই ধরে বই। আচ্ছা, এটা আমাদের পুরোটা ধরে রাখছেন ডিজিটালি, ভাষা ও ভবিষ্যৎ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর এটা ইউটিউবে আসবে, তাই তো? ইউটিউবে আসবে মানে আমরা যখন আবার নতুন করে শুনতে চাইবো, আবার তুই যখন লোকজনকে দেখাবি, তুই দেখাতে পারবি। কিন্তু ইয়েস, ইট হ্যাজ বিন আ ভেরি ভেরি এনরিচিং এক্সপিরিয়েন্স ফর মি, কারণ তোদের দুজনেরই এত সুন্দর করে ভাবনা বইটার পেছনে, যেটা
মানে আমি আগেও কথা বলেছি আমরা কয়েকদিন, হুম। কিন্তু আমার যেন বইটা যতবার পড়ছি একটা করে লেয়ার খুলে যায়, ঠিক আলোচনাটাও আজকে সেরকম হলো। আমার খুব খুব ভালো লাগছে, ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। তোদেরকে ধন্যবাদ জানাই ফর্মালি, অ্যান্টনিমের পক্ষ থেকে, ভাষা ও ভবিষ্যৎকে ধন্যবাদ জানাই। এবার আমরা কাস্টমারি একটা দুজনে উঠে দাঁড়িয়ে ছবি তোলা হোক, সেভাবেই তো বুক রিলিজ করো, রাইট? করে ধর, তুই একটা ট্রান্সলেশন তো ধরেছিস।